experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। থানচি বাজার থেকে সাকাহাফং পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু। মানুষের বসতি পেরিয়ে ক্রমশ পাহাড়ি ট্রেইল। পাহাড় ছাড়া অন্য কোনো পথ নেই এখানে, কেবল পার হতে হবে দানবের মতন এক এক পাহাড়, অতিক্রম করতে হবে অবাকতা মেশানো অনুভূতিগুলো। বসতি মনুষ্যহীন এমন জনপথে সঙ্গী কেবল পাহাড়ের কালো সাদা মেঘ। হঠাৎ হঠাৎ বৃষ্টি, ঝুমের ক্ষেত, সবুজ ঘ্রাণ আর পাহাড়ি ঝিরের মিষ্টি জল। আহা দৃশ্য! কেবলই মনে হবে হাজার বছর থেকে যাওয়া যাক প্রকৃতির কোলে। আফিফের চোখে মুখে অদ্ভুত এক দুদি লক্ষ্য করছে জিয়াউল। সাকাহাফং পর্বত দেখার উত্তেজনায় নাকি অন্য কিছু টের পেল না। হঠাৎ করে তার নজরে চাষকৃত কিছু ফসল পড়তেই অবাক হলো সে। চীনে এগুলোকে, তবে মনে পড়ছে না। আফিফ আনমনেই বলল, জুম চাষ। এটি পাহাড়ের গায়ে ঢালু এলাকায় জঙ্গল কেটে পুড়িয়ে জমি তৈরি করে চাষ করা হয়। মানব সভ্যতার শুরু থেকেই এর প্রচলন। মানুষ জীবন ধারণের জন্য কত কিছুই না করে। গাইড তাদের বিভিন্ন তথ্য দিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছুটা পথ হাঁটার পর গাইড আচমকা দাঁড়িয়ে পড়ল। মোটা কণ্ঠে বলল, জনাব, ধানসি ক্যাম্পে নিজেদের নাম ঠিকানা অন্তর্ভুক্ত করে নিতে হবে। আসুন আমার সাথে। আফিফ জানতো বিষয়টা, তবে আনমনা ভাবনায় খেয়াল করেনি। নাম ঠিকানা অন্তর্ভুক্ত করে আবারও হাঁটতে লাগলো তারা। পায়ে ট্রেকিং শু থাকায় হাঁটতে অসুবিধা হচ্ছে না। অনেকক্ষণ হাঁটার পর আফিফের চোখে মুখে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য হলো। নগর সভ্যতাহীন এক অন্য কোনো জনপদের দৃশ্য তার সম্মুখে। অরণ্যের পথে পথে নানান প্রজাতির কীট পতঙ্গ, বুনো প্রজাপতি, রং বেরঙের প্রজাপতির ঝাঁক ছুটে চলেছে মধু খুঁজতে। ক্যামেরায় বন্দি করার পর আফিফের ইচ্ছে হলো হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার। হাত বাড়িয়ে দিতেই কয়েকটা প্রজাপতি উড়ে গেল হাত ছুঁয়ে। আফিফের মনে হচ্ছে এ যেন দম বন্ধকর অনুভূতি। আফিফের রিয়াকশন দেখে গাইড মুচকি হাসছে। এ পর্যন্ত যাদেরকেই এখান পর্যন্ত নিয়ে এসেছে তারা এখানেই থাকার পরিকল্পনা করে বসত। প্রজাপতি ছোঁয়ার লোভ হয়তো সামলাতে পারত না, তবে এই ছেলেটির মাঝে মুগ্ধতা থাকলেও তেমন কোনো মনোভাব পেল না। আবারও হাঁটতে শুরু করলো তারা। ক্লান্তি যেন তাদের ছুঁতে পারে না। অচেনা পতঙ্গগুলো কিলবিল করছে অরণ্য জুড়ে। আফিফ শান্ত চোখে দেখল সব, তবে যখনই বিলুপ্তপ্রায় পাখির ঝাঁক উড়ে যেতে দেখল চোখের সম্মুখে, আফিফের চোখ মন চঞ্চল হয়ে উঠল। কিছুটা চিৎকার করেই বলে উঠল, শুনছ গো দুর্লভ পাখির ঝাঁক? খবর দিও, আফিফ মুনতাসির এসে গেছে। গাইডের মস্তিষ্কে কিছু না ঢুকলেও জিয়াউলের রক্ত যেন টকবগে উঠল। মুখশ্রীতে অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। খবর কি পৌঁছে গিয়েছে? শুনশান বাতাসের শব্দ, নানান রকম অচেনা রহস্য, মুগ্ধতা পর্বত ঘেরা পরিবেশের চিরকালীন সঙ্গী। এসব না থাকলে হয়তো এত দীর্ঘ ট্রেকিং একঘেয়েমি চলে আসতো। তবে সাথে যদি নিজের পরিবার থাকে, দুর্গম পাহাড়ি পথটাও সরল হয়ে ওঠে। মিহির হাত মুঠোয় পুরে হাঁটছে আহিস, মনিরা পিছু পিছু হাঁটছে। হুট করে সালেহা বেগম যে বেঁকে বসবে কে জানতো। তার নাকি নীলাচল ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তবুও যখন আহিস মানছিল না, পা ব্যথার অজুহাতটা ঠিক কাজে লাগালো, থেকে গেলেন নীলাচলে। শাশুড়ির অনুপস্থিতিতে মনিরা যখন গড়িমসি করছিল, আহিস এক ধমকে বলেছিল, এই মেয়ে যাবে না মানে? আমি কি একা একা করতে এসেছি? তাড়াতাড়ি রেডি হবে, সময় কিন্তু খুব কম। মনিরা আর না করার সাহস পায়নি। এই ছেলেটার সামনে তার কী যে হয় সে বুঝতে পারে না। নতুন অভিজ্ঞতার সাথে মনিরার মন যে নতুন অনুভূতিতে ঠাসা হয়ে আছে, মনিরা ঢের বুঝতে পারছে। সেই মনের বশীভূত হয়েই তো বারবার সামনে হাঁটা পুরুষটির দিকে চোখ চলে যাচ্ছে। বাবার হাত ধরে মেয়েটা হাঁটছে। মনিরার খুব ইচ্ছে করছে মিহির হাতটা নিজের মুঠোয় নিয়ে শূন্যতাটাকে পূর্ণতা দিতে। সাময়িক পূর্ণতা যে তাকে অসীম সুখ দেবে, সাহসই কুলায় না। চুপচাপ দৃষ্টি সরিয়ে নেয়। সেই সাহস মিহি এক ছুটে করে ফেলে। পেছনে ঘুরে মায়ের হাত ধরে আহিসের বরাবর দাঁড় করিয়ে দেয়। থতমত খেয়ে যায় মনিরা।
আহিস ভাবলে হাঁটতে থাকে। মনের কোণে পাহাড়ি বাতাসের ঢল নেমে আসে রঙিন অনুভূতি নিয়ে। মনিরা কিঞ্চিত সময় আহিসকে দেখে হাঁটায় মন দেয়। ঠোঁটের ভাঁজে লুকানো প্রেমের ছোঁয়া শরীর যেন জ্বলে যায়। অর্ধ পচা অর্ধনগ্ন লাশ, মাছি ভন ভন করছে সারা শরীরে। কি এক বিশ্রী গন্ধ। খানিক দূরে দাঁড়িয়ে আছে আদিল, মুখে মাস্ক, চোখে কালো সানগ্লাস। কেউই মুখের ভাবাবেগ ঠাহর করতে পারছে না। লাশের আশেপাশে কয়েকজন সাদা অ্যাপ্রন পরা লোক বসে আছে, খুঁটিয়ে দেখছে। কপালের একপাশে কি যেন দেখা। একজন দেখেই দৌড়ে এলো আদিলের কাছে, দৃষ্টি নত, বলল, লাশের কপালে কিছু লেখা আছে স্যার, আপনি দেখবেন নাকি আমি বলবো? আদিল উত্তর দিল না, হনহনিয়ে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই বিশ্রী গন্ধটা নাকে মুখে ঢুকে গেল যেন। নিঃশ্বাস আটকে রেখেছে বলেই হয়তো পেটে চালান হলো না, নয়তো এই গন্ধে টিকে থাকা মুশকিল হতো। কিছুটা ঝুঁকে সানগ্লাস খুলে নিল আদিল। মাঝারি অক্ষরে কিছু লেখা, লোহা পুড়িয়ে খোদাই করেছে। মুচকি হাসলো আদিল। ঝুঁকানো মাথা শটান হতে পিছিয়ে এলো সে। গম্ভীর কণ্ঠেই নির্দেশ দিল, পাহাড়ের বুকে চাপা দিয়ে চুপচাপ ক্ষণিকের স্মৃতিটুকু মুছে ফেলবেন, নচেত আদিল মাহমুদ মানুষ ভালো না। শেষের কথাটা বলেই কিটকিটিয়ে হেসে প্রস্থান করলো আদিল। ঘরে ঢুকে মাস্ক খুলেই ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল না করলে এই গন্ধ নাক থেকে সরবে না মনে হয়। গোসল সেরে সারা রুমে সুগন্ধি স্প্রে করে দিল। ইজি চেয়ারে বসে খানিকক্ষণ চুপ থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করলো। আপন ভাবনায় ব্যস্ত থেকে ধরানোর সুযোগ পেল না। নেত্র পল্লবে ভাষ্যে 2 লাইনের লেখাটা। আদিল বিড়বিড় করল, আমি সাথে কন্যা, ভাষায় রক্তের বন্যা। কে হতে পারে? আদিল এক ছোটে ধরতে পারল না। কন্যা আছে বলে নিমিষেই মেয়ে ধরে নেওয়া মস্তিষ্ক তার নয়। আদিলের মনে হচ্ছে খেলাটা এবার সত্যিই জমে উঠেছে। তবে সে এখন এইসব ভাবতে চায় না। আজকের রাতের যাত্রা শুরু করবে সে। কবে শেষ হবে জানে না, ফিরে এসে না হয় ভাববে। ততক্ষণ নিজেকে সময় দেওয়া যাক, দেখা যাক ভালো কিছু নিজের মধ্যে পায় নাকি বাবার থেকেও বড় হারামি নিজেকে আবিষ্কার করে। আপন ভাবনা যে কথা কয়। এখন গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। খোলামেলা স্থান হওয়ায় চাঁদের আলো খানিক হলেও পৌঁছেছে। মাঝারি সাইজের এক তাঁবু, 4 জনের ছোট্টখাট্ট দেহ ঠিক চলে যাবে। কাঠ জ্বালিয়ে আগুন ধরিয়েছে আফরা। কামিনী বেগম তাঁবুর কাঁচ ঘেঁষে বসে আছেন। সময়টা তার এতটা ভালো যাচ্ছে, সে যে বান্দরবনে রয়েছে ঠিক ভুলে গেছেন। ফোন নিয়ে এদিক থেকে অন্যদিক ছুটে চলেছে নাদিয়া, বিশেষ প্রয়োজন। তবে নেটওয়ার্কের বলাই নেই। মীরা তো তাঁবুতে চুপটি করে শুয়ে আছে, মুখ বেশ গম্ভীর। তার কেবলই মনে হচ্ছে আফরা তার কাছে গুরুত্বপূর্ণ কিছু লুকিয়েছে, সেটা কি ধরতে পারছে না। সন্দেহের বশে প্রশ্ন করার স্বভাবও তার নেই। মনের খচখচানিটা যাচ্ছে না। আফরা আস্তে আস্তে পা ফেলে কামিনী বেগমের পাশে বসল। কামিনী বেগম এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। আফরা প্রশ্ন করল, আপনার অসুবিধে হচ্ছে না আমাদের মতো অপরিচিত 3টে মেয়ের সাথে থাকতে? কামিনী বেগম হাসি চওড়া হয়, হাত বাড়িয়ে আঁকড়ে ধরে আফরার হাত। আফরা বুঝে যায় উত্তর, তবে মাথায় আসে না এ পর্যন্ত একটা কথাও কেন বলেনি কামিনী বেগম। ব্যাপারটা এখন সন্দেহের পর্যায়ে চলে যাচ্ছে। আফরা বুদ্ধি খাটিয়ে আবারও প্রশ্ন করল, আপনার ছেলের কথা মনে পড়ছে না? কামিনী বেগমের হাসি স্থিরতায় ঢেকে যায়। আষাঢ়ে কালো মেঘের মতো মুখশ্রী না হলেও সাদা মেঘের ওপর হালকা কালো মেঘেদের ছড়াছড়ি। কিছু বলে না, চুপ করে থাকে। আফরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই কামিনী বেগম প্যান্টের পকেটে থেকে ছোট্ট নোটপ্যাড বের করে। জলদি হাতে কিছু লিখে আফরার সামনে ধরতেই আফরার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। সুন্দর বিন্যস্ত হাতের লেখা। আমি কথা বলতে পারি না। সন্তান তো মায়ের গর্ভ থেকে রক্তের সাথে মিশে যায়, বাবা মা কখনো ভুলতে পারে? আফরার মনে হচ্ছে সে অন্ধকার দেখছে। এত তথ্য জোগাড় করেছে, এটা কোনোভাবেই বুঝতে পারেনি। কামিনী বেগমের কুচকানো ভ্রু দেখে নিজেকে স্বাভাবিক করে নেয় আফরা। কিছু বলবে তার পূর্বেই বিকট আওয়াজ ভেসে আসে। দৃষ্টি চলে যায় শূন্যে। মাটি থেকে খুব বেশি উঁচুতে নয়, বিমান ছুটে যাচ্ছে। আফরা কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করেই গলা উঁচিয়ে বলে উঠল, এইবার অন্তত তাঁবু থেকে বের হ, তোর খুশি তো চলে এলো। খোঁচাটা বেশ ধরতে পারল মীরা, তবে উত্তর কাটল না। না বাইরে গিয়ে দেখার স্বাদ জাগলো।
চুপটি করেই পড়ে রইল। আফরা উত্তরের আশা করল না, বরং এক পলক জ্বলন্ত চোখে শূন্যে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। কামিনী বেগম কিছুই ধরতে পারল না, চুপ করেই রইল। শব্দহীন কাটতে থাকলো সময়। চারটা মানুষের মনে ভিন্ন ভিন্ন ভাবনা, তবুও যেন ভাবনাগুলো সমাপ্ত একটি মাত্র শিকড়ে, যে শিকড় গোড়াসহ উপড়ে ফেললে দণ্ডায়মান বৃহৎ বৃক্ষটাও লুকিয়ে পড়বে জমিনে। চলন্ত বিমান থেমে যায় জঙ্গলের মধ্যভাগে। বেল্ট পরিহিত আদিল দক্ষতার সহিত নেমে আসে পাহাড়ের চূড়ায়। পরপর তিনটে লোক নেমে আসতে বিমানটা যেই দিক থেকে এসেছিল সেদিকেই ঘুরে যায়। ঢেউ তীরে বাড়ি খেয়ে সাগরে ফিরে যাওয়ার মতো ব্যাপারটা। হয়তো ঢেউয়ের মতো আবারও কোনো আধুনিক উড়োযন্ত্র এসে বাড়ি খাবে পাহাড়ের চূড়ায়, নামিয়ে দেবে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা নিশাচরকে। দানবীয় পাহাড়গুলো মানব সভ্যতার ছোঁয়া পেয়ে সহজ হয়ে উঠেছে। চূড়া থেকে নামতে কোনো অসুবিধাই হলো না তাদের। ট্রেকিং শু অদ্ভুত শব্দ করে চলছে আগাছা মিশ্রিত অরণ্যের ভাঁজে। কারো মুখে কোনো শব্দ নেই। নির্দিষ্ট এক রাস্তায় আসতেই লোকগুলো আদিল থেকে আলাদা হয়ে গেল। একাকিত্বকে বরণ করে কৃত্রিম আলোর সাহায্যে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে আগুনের স্ফুলিঙ্গ দৃষ্টিতে ধরতেই ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি খেলে গেল। আর একটু এগোতেই দৃশ্যমান হলো 3 জন নারীকে। দূরত্ব বজায় রেখে আপন খেয়ালে বসে আছে। চারপাশ নজর ঘোরালো আদিল। কাঙ্ক্ষিত নারীটিকে সে দেখছে না কোথাও। তাঁবুটা চোখে পড়ল। কারো দিকে না তাকিয়ে হনহন করে তাঁবুর ভেতরে ঢুকে পড়ল সে। চমকে গেছেন কামিনী বেগম। নাদিয়ার চোখে মুখে ভয়, অবাকতা। আফরা ভাবলেশ তাকিয়ে রইল তাঁবুর দুলতে থাকা অংশের দিকে। নাদিয়া সম্বিত ফিরতেই ছটফট করে উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া এখানে? তুমি তো জানতে নাদিয়া, অভিনয় করছো কেন? নিঃসন্দেহে তুমি একজন ভালো অভিনেত্রী। ভয় ছুটে গিয়ে রাগ হলো নাদিয়ার। মেয়ে দুটো তাকে খোঁচা দিয়ে কথা বলতে বলতে সীমা অতিক্রম করে ফেলেছে। দাঁতে দাঁত চেপে বলল, ক্ষণিকের দুনিয়ায় অভিনয় সবাই করে, কেউ অন্যের সাথে, কেউ বা নিজের সাথে। আমি না হয় নিজের সাথে করেছি, তুমি কার সাথে করছো আফরা? আফরা হয়তো এই সময়ে এমন জবাব আশা করেনি। রাগ তার চোখে ফুটে উঠল। দুজনের মুখে কাছাকাছি কঠোরতা, তেজি ভাব অদ্ভুত মেশালো বাক্যযুদ্ধ। আফরা দাঁতে দাঁত চেপে বলল, যেমন ধরো তোমার সাথেই করছি, এই যে নিরপেক্ষ কেউ কাউকে সহ্য করতেই পারছি না, অথচ মুখে মুখে বসে আছি। অভিনয়ই বটে। নাদিয়া মুচকি হাসলো, সরে আসলো আফরার থেকে। সেকেন্ড ঘুরতেই আফরা মুখশ্রীতে স্বাভাবিকতা ফিরিয়ে আনলো। নাদিয়া আবারও দৃষ্টি ঘুরিয়ে তাঁবুর দিকে তাকালো। উঠে যাওয়া ধরতেই হাত ধরে আটকে দিল আফরা। গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ বসো। আমি তোমাকে ভাবি করতে চেয়েছি, মীরাকে নয়। বাঙালি বসতে বললে শুতে চায়, তোমরাই তার প্রমাণ। নাদিয়ার তাচ্ছিল্য কণ্ঠস্বর আফরার মাঝে কোনো পরিবর্তন আসলো না। সহজ গলায় বলল, বিয়ে তুমি করছো না, না সংসার তুমি করবে। তোমার কোনো অধিকার নেই আমার বা মিস্টার আদিলের উপর যে তোমার ভালো লাগা আর তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিবে। আর তা যে আমরা মানব এরও কোনো সাক্ষরতা নেই। সৎ সাহস অর্জন করে তারপর এসো, না হয় চুপটি করে বসে থাকো। রাগেই ফুঁসতে থাকে নাদিয়া। আফরা মুচকি হেসে তাঁবুর দিক থেকে চোখ ফিরিয়ে নেয়। কামিনী বেগম কিছুই বুঝতে পারে না, তবে প্রশ্ন করে না, করতে পারে না। লেখার জন্য শক্ত হাতে প্রয়োজন, এখন তেমন শক্তি তার মাঝে নেই। ঘুম থেকে জড়িয়ে নিয়েছে। কপালে হাত রেখে চোখ বন্ধ করেছিল মীরা। কারো উপস্থিতি টের পেয়ে মস্তিষ্ক সচল হয়ে ওঠে তার। চতুর মস্তিষ্ক বুঝতে বাকি রাখে না কোনো পুরুষ এসেছে। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে যে। চোখ বন্ধ রেখেই বালিশের নিচে লুকিয়ে রাখা ছুরিটা চেপে ধরে। ঘ্রাণটা খুব কাছে টের পেতেই ফট করে চোখ খুলে সে। বড় বড় রক্তিম চোখ নিয়ে ধপ করে দাঁড়িয়ে যায়। ডান হাতে থাকা ছুরিটা বুক বরাবর চেপে ধরল। থেমে গেল আদিলের পা। শান্ত চোখের দৃষ্টি পড়ে আছে কঠোর মুখশ্রীতে। আদিল মুচকি হেসে দুহাত ওপরে তুলে নেয়। নরম কণ্ঠে বলে ওঠে, বিগেস্ট ফাইটার, আই এম ইমপ্রেসড। কথাটা বলে এগিয়ে আসতে চায় আদিল, তবে বুকের ওপর বসানো ছুরির মাথাটা মাংসে দেবে যেতেই দাঁড়িয়ে যায়। মীরা শক্ত কণ্ঠে বলল, এখানে কেন? প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না আদিল। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, আপনার মাঝে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কেন?
শক্ত মুখশ্রীতে বিচলিত ভাব ফুটে ওঠে। মীরার ভেতরটা কেমন কেঁপে উঠল। লোকটা তাকে দুর্বল করতে এসেছে, তার হাতিয়ার তারই ওপর বর্তাতে এসেছে। তাহলে কি আদিল মাহমুদ জানে না আজকের মীরা আর 2 বছর আগের মীরা সম্পূর্ণ ভিন্ন? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয় মীরা। আদিল মাহমুদ জানবে কি করে তার আসল পরিচয় সে যে সবার থেকে লুকিয়ে রেখেছে? মীরা বলল, আপনার যেমন গলা কাটতে হাত কাঁপে না, আপনার বুকে ছুরি ঢোকাতে আমারও হাত কাঁপবে না। পার্থক্য শুধু উদ্দেশ্য। নিজেকে খুঁজে পাওয়া অস্বাভাবিক নয়। উঁচুতে তোলা হাত নামিয়ে ছুরিতে রাখে আদিল। এবার একটু এগিয়ে আসে, বুকেতে ব্যথা সৃষ্টি করে, পাত্তা দেয় না। ঠোঁটের ভাঁজে অদ্ভুত হাসি ধরে রেখে বলল, কথা ঘুরাচ্ছেন কেন মিস মীরা? ময়দান থেকে প্রসঙ্গ পাল্টে পালিয়ে যাচ্ছেন। ভীষণ রেগে যায় মীরা। কিছুটা উঁচু গলায় বলে ওঠে, আমার হাতিয়ার আমার উপর অ্যাপ্লাই করবেন না। আপনি এখন আমার কবজায়। সাবধান, চলে যান এখান থেকে। শব্দ করে হেসে উঠল আদিল। মেয়েটার চোখ অন্য কথা বলছে, তবে সে ধরতে পারছে না। মীরা ছুরিটা শব্দ করে নিচে ফেলল। আদিল শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ মীরার চোখের দিকে তাকিয়ে থেকে হুট করেই ঘুরে দাঁড়ালো। শব্দবিহীন কয়েক পা এগিয়ে মীরার ওপর দৃষ্টি ফেলল। দুর্বোধ্য রহস্যকণ্ঠে বলল, আপনার এই কঠোর হরণী চোখে আদিল মাহমুদের মরণ হলো। রাজনন্দিনী। হনহন করে বেরিয়ে গেল আদিল। মীরাকে ফেলে গেল অসীম অস্বস্তির ভিড়ে। আদিলের চোখে কুটিলতা খুঁজে পায়নি মীরা, যদিও ওই চোখ সর্বোপরি পড়ে ফেলা তার সাধ্যে নেই। তবে আজ কেন ওই চোখ তাকে পুড়াচ্ছে? সমাধানটা কয়েকবার অস্পষ্ট স্বরে বিড়বিড় করল সে। টের পেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাঁপানি রোগীর মতন ছটফট করতে লাগলো সে। নিজের সাথে লড়াইতে যখন সে বুঝলো একেবারে সর্বশান্ত হয়ে হেরে যাচ্ছে, এলোমেলো পায়ে বেরিয়ে এলো তাঁবু থেকে। আফরা জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে মনের আগুনটা নিভিয়ে রাখছিল। ঠিক তখনই মীরা ঝাঁপিয়ে পড়ল আফরার বুকে। চোখ বুঝে নিল আফরা। হৃৎপিণ্ড তার কাঁপছে। মীরার ভবিষ্যৎ তাকে নাড়িয়ে দিচ্ছে বারংবার। আফরার বুকে লুকিয়ে থাকা শরীরটা খানিক পরপর কেঁপে উঠছে, অশ্রু বিসর্জন দিচ্ছে লুকিয়ে। তারা তো অশ্রু ঝরাতে এসেছিল, কোনো ঝড়ে দিক পাল্টে গেল। মিহি ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মনিরা। একটু পরপর বাইরের দিকে নজর দিচ্ছে। আগুন জ্বালিয়ে বসে আছে আহিস। মনিরার মন চাচ্ছে আহিসের পাশে বসতে, কাঁধে মাথা রেখে রাত্রিটা যাপন করলে মুহূর্তগুলো দাগ কাটার মতো হবে। নিজের মনোবাসনার ওপর নিজেই বিস্মিত মনিরা। এরকম ভাবনা আছে ভাবছে সে কি নিজের জীবনের সত্যটা ভুলে গেছে? তার মতো বিধবা এক মেয়ের মাকে কেউ ভালোবাসবে? সে ভালোবাসার যোগ্য? আবার হুট করেই মনে হলো তার কি ভালো থাকার অধিকার নেই? তার মন যে ওই পুরুষটার প্রেমে ইতিমধ্যে ডুবে গেছে, সে তো মিথ্যা নয়। শুধু প্রেম ভুল হবে না, এই যে মানুষটাকে হারানোর ভয় তাকে গ্রাস করছে, এটা ভালোবাসা নয়। নানান রকম ভাবনার মিশ্রণ মনিরাকে যেন পাগল করে তুলছে। ভেতরের খারাপ সত্যটা যেন তাকে কঠোর হতে বাধ্য করছে জোর করে হলেও ভালোবাসা আদায় করতে। সে পারবে না, এবারও জীবন যুদ্ধে হেরে গিয়ে একাকিত্বকে বরণ করে নিতে হবে। এই মেয়ে, ইচ্ছে হলে বাইরে আসতে পারো। আমি কাপুরুষ নই যে তোমার একাকিত্বের সুযোগ নেব। চমকে ওঠে মনিরা। অবচেতন মন যেন একাকিত্বের সুযোগ নেওয়ার তাড়নায় বয়ে যাচ্ছে। মনিরা কি তাহলে বিপথে যাচ্ছে? ভালোবাসা হারানোর ভয় তার মনুষ্যত্বকে বলিদান দিয়ে দিল। মাথা ছেড়ে ভাবনাগুলোকে দূরে ফিকে মারে মনিরা। চোখ বুঝে জোরে শ্বাস নেয়। আস্তে আস্তে পা ফেলে বাইরে আসে। আহিসের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসতেই আহিস বলে ওঠে, ভয় পাচ্ছ না? তোমার অবশ্যই ভয় পাওয়া উচিত। পুরুষ মানুষদের বিশ্বাস নেই, কখন কোন সত্তাটা জেগে ওঠে বলা যায় না। ধরো এত সুন্দর মেয়ে নারী দেহ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তখন কি করবে? গভীর অরণ্যে নিজের সতীত্ব বিসর্জন দেবে। যদিও আমি ধর্ষককে কখনোই সতীত্ব নষ্টের কারণ মনে করি না। নারী যদি নিজ থেকে এগোয় তবেই তার সতীত্ব বিসর্জন হবে। কিন্তু পুরুষ যদি জোর করে এগিয়ে আসে, আমার মতে নারী সতীত্ব নষ্ট সে না পর্যন্ত হবে না। পবিত্র সে সর্বদাই।
যদি না নিজ থেকে অপবিত্রতার পথটা বেছে নেয়। থেমে জোরে নিঃশ্বাস নিল আহিস। একটানা কথা বলে হাঁপিয়ে গেছে। কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, কোথায় যেন ছিলাম? ও, এই তো। আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করি, তুমি নিশ্চয়ই তোমাকে আমার হাত থেকে বাঁচাতে চাইবে। এর জন্য প্রয়োজন হচ্ছে হাতিয়ার, কিন্তু তোমার কাছে নেই। প্রত্যেক নারীকে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করার জন্য হাতিয়ার সঙ্গে রাখা উচিত। কথাগুলো বলেই আহিস পকেট থেকে মাঝারি আকারের ছুরি বের করে মনিরার সামনে ধরল। এতক্ষণ মুগ্ধ হয়ে মনিরা কথাগুলো শুনছিল। ছুরিটা চট জলদি নিজের হাতে নিল। কখন না ধমক দিয়ে বসে। হাতে হাত স্পর্শ হতেই মনিরার সারা শরীর কেমন যেন কেঁপে উঠল। আহিসের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না। সে তার মতোই আগুনের আলোয় হাতে রাখা ইংরেজি নোবেলটা বেরবের করে পড়ছে। এতেও যেন মনিরা অন্যরকম গাম্ভীর্য খুঁজে পেল। মুচকি হেসে আপন মনে গেয়ে উঠল, সুখী ভালোবাসা কারে কয়। পাহাড়ের চড়াই উতরাই, ঝিরিপথ, বুনো ফুলের দল এইসব পেরিয়ে 2 দিন ট্রেকিং করে নেপিউ পাড়া পৌঁছেছে আফিফ। এরপর বাংলাদেশের এই অংশে আর কোনো পাড়া নেই, আছে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় পেরিয়ে মিয়ানমারের সীমান্ত শুরু। বান্দরবনের পাড়াগুলোতে রাতে থাকার ব্যবস্থা থাকলেও আফিফ ইচ্ছে করেই তাঁবু নিয়েছে। এমনকি পাড়াতে ঢোকার সাথে সাথে গাইডকে তার প্রাপ্যসহ বকশিস দিয়ে বিদায় করেছে। বিশ্রাম নিচ্ছিল। ফোনের শব্দে বন্ধ চোখের পাতা উন্মুক্ত হয়। অচেনা নাম্বার ঝটফট রিসিভ করে। অপর পাশ থেকে মেয়েলি সুর ভেসে আসে। আফিফ মুন্তাসির বলছেন? বলছি বলেই তো ফোন দিয়েছেন। বড্ড বেশি কথা বলেন আপনি। বড্ড বেশি রহস্যময়ী সাজেন আপনি। যে জন্য ফোন করা? কারণ শোনার অপেক্ষা। চরম বিরক্ত হয় আফরা। নাকের পাটা ফুলে ওঠে তার। আফিফ নিঃশব্দে হাসে। মেয়েটাকে ডিস্টার্ব করতে ভালো লাগছে। ভেবেছিল আফরা এবারও কিছু বলবে, তবে তার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে আফরা বলল, অপেক্ষার ফল মিষ্টি হয়। কথাটা শেষ করেই ফোনটা কেটে দিল সে। আফিফ কপাল কুঁচকাতে গিয়েও হেসে ফেলল। বিশ্রামের ভাবনাটা মাথা থেকে ছেড়ে তাঁবু থেকে বেরিয়ে পড়ল। এদিকের জীবনগুলো কত জটিলতায় ঘেরা। না আছে উন্নত জীবন ব্যবস্থা, না আছে আধুনিকতার সহজর ছোঁয়া। তবুও তাদের জীবন ব্যবস্থা তাদের হিসেবে মানানসই। গোধূলি বেলায় গোটা তান্দুই পাড়া ঘুরে দেখল আহিসরা। পাহাড়ের ওপর থেকে এই পাড়া দেখতে কেমন জানি বিভ্রম লেগেছিল, যেন গভীর অরণ্যের মাঝে দলবদ্ধ মানুষের বসতি। সন্ধ্যার দিকে ধীরে ধীরে পাড়ায় নামছে মেঘের দল। চোখের পলকেই জোছনা নেমেছে প্রকৃতিতে। ধবধবে সাদা আলোয় মেঘে ঘেরা এই জনপদ আরও রহস্যময় হয়ে ওঠার অনবদ্য দৃশ্য। কোনো গহ্বরে চুপটি করে লুকিয়ে থাকার মতো, যেন বের হলে জোছনা তাদের গভীর অরণ্যের মাঝে দৃশ্যমান করে তুলবে। দানবীয় পাহাড় হায়নার মতো এগিয়ে আসবে। মিহির জন্য খানিক পিছিয়ে গেছে আহিসরা। মেয়েটা হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে। হাঁটার গতি এত ধীর ছিল, পিঁপড়াও যেন নিজের আয়তন অনুসারে প্রথম স্থান অধিকার করে নেবে। বিকেল হয়ে যাওয়ায় আজকের রাতটা পাড়ায় থাকতে হচ্ছে তাদের। দুর্গম পথ রাতে পাড়ি দেওয়া মৃত্যুর মুখে যেচে যাওয়া সমান কথা। পথের ক্লান্তি ভুলতে ঝেড়িতে প্রাকৃতিক স্পা শ্রেষ্ঠ মাধ্যম। নিজস্ব তাঁবু নিয়েছে এখানেও, যদিও থাকার ব্যবস্থা অন্যত্র ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত এলো বলে পায়ে ট্রেকিং শু জড়িয়ে আহিস মনিরার দিকে তাকালো। মেয়েটা তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। নরম সুরে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। তাবু দরজাটা ভালো করে বেঁধে নেবে। ভয় নেই, কেউ আসবে না, আসলেও বের হবে না। নিঃশ্বাসের শব্দ যেন না হয়, ওকে? আড়ষ্ট হয়ে মনিরার মুখ ভোঁতা হয়ে এলো। এই অচেনা জায়গায় লোকটা তাদের রেখে কোথায় যাবে? যদি কোনো জীবজন্তু চলে আসে? আহিস মনিরার মুখ দেখে কিছুটা আন্দাজ করলেও আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। তার কাছে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্মুখে দণ্ডায়মান। তাঁবু থেকে বের হয়ে যেতেই মনিরার মনে হলো সে অথই সাগরে ডুবে যাচ্ছে।
সত্যি তাদের রেখে চলে গেল? বিষণ্ণ মুখশ্রীতে ভয়গুলো যেন কিলবিল করছে। আহিস কিছুটা পথ যাওয়ার পরও ফিরে এলো। তাঁবুর খোলা অংশে উঁকি দিয়ে বলে উঠল, এই মেয়ে, তোমাকে খুঁটি হয়ে বসে থাকতে বলিনি, দরজা বাঁধতে বলেছি। আমি আশেপাশে আছি, ভয় নেই। সেকেন্ড সময় ব্যয় না করেই হাঁটা ধরল আহিস। আশেপাশেই আছি শব্দ দুটোই কী ছিল মনিরা জানে না, তবে তার ভয় কেমন যেন মন থেকে উড়ে যেতে লাগলো। মনে হলো অদৃশ্য এক ভরসা স্থল তাকে ঘিরে রেখেছে। তাঁবুর দরজা বন্ধ করে মেয়ের পাশে শুয়ে পড়ল সে। দুদিন ধরে একাকিত্ব তাকে ছুঁতে পারে না, ছুঁতে পারে না কোনো কালো রাতের বিভৎস কাহিনী, ছুঁতে পারে না মন খারাপেরা। শুধু ছুঁয়ে দেয় আহিস নামক পুরুষটি, কথা দ্বারা, কাজ দ্বারা, নয়তো বা উপস্থিতি দ্বারা। এ কোন সুখে পড়ল সে? এই সুখ কপালে সইবে তো? জোছনার আলোয় হাঁটতে কোনো অসুবিধাই হচ্ছে না, যদিও হাতে কৃত্রিম আলোর উৎস রয়েছে। ঝোপঝাড়, গাছগাছালি, আগাছা পেরিয়ে হাঁটতে থাকে আহিস। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিয়ে পায়ের গতি স্থির করে নেয়। অনেকটা সময় রয়েছে। একা একা মোটেও ভালো লাগছিল না তার। ইদানিং একাকিত্বকে বরণ করে নিতে কষ্ট হয়। হয়তো একাকিত্ব জীবন ছেড়ে 3 নারীর সঙ্গ পেয়েছিল বলেই আজ একাকিত্ব তাকে বাঁধতে পারছে না। ডান হাতে থাকা টর্চ লাইট বাম হাতে স্নানান্তর করে। ডান হাত গলিয়ে দেয় পকেটে। মানিব্যাগটা হাতে তুলে নিয়ে মুচকি হাসে। সে তো ভুলেই গিয়েছিল তার সঙ্গিনী যে তার সাথে প্রতিটা সেকেন্ডে রয়েছে। সে কেন একা মনে করবে নিজেকে? আহিসের এখন মনে হচ্ছে সত্যিই সে একা নয়। অদৃশ্য এক অবয়ব নিজের পাশে স্থাপন করে নেয় সে, যেন হাত ধরে হাঁটছে তার সাথে পা মিলিয়ে। মুচকি হেসে বলে ওঠে, তোমাকে খোলা চুলে দেখতে বড্ড ইচ্ছে করছে। সবটা সময় বেনি করে রাখো কেন? আমার যে ভালো লাগে। তোমাকে নিজের করে নিয়ে আসি, তারপর দেখব কিভাবে তুমি বেনি করে রাখো। প্রতিটা ক্ষণ তোমার চুলের ভাঁজে মুখ লুকিয়ে ঘ্রাণ নেব। মেয়েটা বুঝি লজ্জা পেল। আহিস অপলক তাকিয়ে রইল তার পাশে। ঘোরের মধ্যে বলে উঠল, লাজুকলতা প্রেম পিয়াসী, আমার বুকে লুকে থাকো না। তোমার ওই লাজুক মুখশ্রী দেখেছি, আমার হৃদয় কম্পনমান হতে হতে থেমে যাবে। অতপর মৃত্যু। খিলখিল করে হেসে উঠল মেয়েটি। হাসতে হাসতে চোখ দুটো কেমন ছোট্ট ছোট্ট হয়ে এলো। পানি জমতে শুরু করলো কার্নিশে। হাসতে হাসতে অদ্ভুত কণ্ঠে বলল, এই মৃত্যুই যে আমাদের আলাদা করে রেখেছে। নিয়তির নির্মম করাঘাতে আমি নামক মেয়েটি যে কলঙ্ক। ঝলসে দিল দেহ, চলে যাচ্ছে আহিস, শেষ করে দিচ্ছে আমাকে। আমার জীবন কষ্ট হয় আহিস। আমি যাচ্ছি গো, তোমাকে একা ফেলে চলে যাচ্ছি। এলোমেলো কণ্ঠস্বর মিলিয়ে যায় পাহাড়ের বুকে। বারংবার বাড়ি খায় আহিসের কর্ণকুহরে। মেয়েটিও আস্তে আস্তে মিলিয়ে যায় কুয়াশাচ্ছন্ন পরিবেশে। দিশেহারা হয়ে খোঁজে আহিস, নেই, কোথাও নেই। আহিসের আর্তনাদ দানবীয় পাহাড় কেমন আনন্দ নিয়ে উপভোগ করে। ভাই জলদি আহেন। জঙ্গলের কোথাও থেকে চাপা চিৎকার। আহিস নিজের কাল্পনিক ভাবনা থেকে বের হয়। মেয়েটা এখন তার কল্পনাতেই রাজত্ব করে। সামনাসামনি তো ধোঁয়াশা। চাপা আওয়াজকে অনুসরণ করতেই কয়েকটা যুবককে চোখে পড়ে। তার দিকেই কেমন করুণ চোখে তাকিয়ে আছে। দৃষ্টি ঘুরিয়ে নেয় আহিস। মুখশ্রী শক্ত করে বলল, খবর কি? যুবকগুলো যেন আহিসের কথা কানেই নিল না। একজন প্রসঙ্গ ঘুরিয়ে বলে উঠল, ভাবিকে এখনো খুঁজে পাননি? খুব মিস করেন না? চোখ রাঙিয়ে তাকায় আহিস। ছেলেগুলো মাথা নিচু করে নেয়। কঠোর কণ্ঠে আহিস বলল, প্রশ্নের জবাব আমি দ্বিতীয়বার চাই না। ভাই কয়েকজনকে একটু আগে বেরিয়ে যেতে দেখলাম, আমরা এখন পিছু নিতে পারবো। আহিস কিছু না বলে পেছনে ঘুরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতেই গলা খানিক উঁচিয়ে বলল, আজকে রাতের অল ডিটেলস ফজরের পর চাই। আগ থেকেই জানা ছিল কি করতে হবে। এবার আদিল মাহমুদ ফাঁক দিয়ে বের হয়ে গেলে একটা কেউ জীবিত রাখবো না। আমি দেখতে আদর্শ, তবে ভেতরে কিন্তু বড্ড হারামি। ব্যস্ত হাতে ল্যাপটপে আঙুল চালাচ্ছিল আফিফ। পাশে ফোনে কথা বলছে জিয়াউল। মাঝে মাঝে অপর পাশের মানুষটার ওপর চড়াও হচ্ছে। আফিফের সেদিকে খেয়াল নেই। সময় খুব কম। জলদি কাজগুলো না শেষ করলে সমস্যাটা তারই। কোনো দিক তাকাবার ফুরসত যেন নেই তার।
এমন সময় মেয়েলি কণ্ঠের অদ্ভুত ভাষা ভেসে আসে কর্ণকুহরে।